বুঝছেন? আমাদের 7টায় শুরু করার কথা ছিল, কিন্তু কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের শুরু করতে একটু দেরি হলো। সিপিআইএম হাওড়া জেলা কমিটির পক্ষে ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে আমরা যে আলোচনার আয়োজন করেছি ধারাবাহিকভাবে, আজকের আলোচনা শ্রমিক আন্দোলনের অতীত ও বর্তমান, এই আলোচনা করবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাওড়া জেলা কমিটির সম্পাদক কমিটির সদস্য কমরেড কিশোর চক্রবর্তী। আমি কমরেড কিশোর চক্রবর্তীকে আহ্বান করছি এই আলোচনা শুরু করার জন্য। আপনারা সঙ্গে থাকুন। নমস্কার। আপনারা সঞ্চালক কমরেড জয়ন্ত মুখার্জির কাছ থেকে শুনেছেন যে আজকের আলোচনার বিষয় হচ্ছে হাওড়া জেলার শ্রমিক আন্দোলনের অতীত ও বর্তমান। আমি আলোচনাটা শুরু করছি, একটু দেরি হয়েছে, যাই হোক। 1781 সাল, ঠিক এইরকম একটা সময়, যখন একটা পুজো পুজো গন্ধ চারদিকে, ঠিক এইরকম একটা সময়ে আজকের বর্তমান হাওড়া শহরের যে তেলকল ঘাট, সেই তেলকল ঘাটের ঘাট থেকে শিবপুর পর্যন্ত বিস্তীর্ণ এই অঞ্চলটা কাশফুলে ঢাকা ছিল। তারই মাঝখানে ছোট্ট একটা হোগলার ছাউনির নিচে একটা ছোট ইঞ্জিনিয়ারিং কারখানা প্রতিষ্ঠা হলো 1781 সাল। তার নাম হচ্ছে বার্ন অ্যান্ড কোম্পানি। এবং সেইখান থেকেই শুরু হয়েছিল হাওড়ার যে ইংল্যান্ডের শেফিল্ড হয়ে উঠেছিল তার কাহিনী। ইংল্যান্ডের শেফিল্ড শহর ছিল ছোট ছোট ইঞ্জিনিয়ারিং শিল্পের, মানে অজস্র ইঞ্জিনিয়ারিং শিল্প সেখানে ছিল। সেই জন্য হাওড়া শহরেও তা হওয়ার পর হাওড়া শহরের কে ডাকা হতো, বলা হতো যে এটা হচ্ছে ভারতের শেফিল্ড। শুরু হলো বার্ন কোম্পানি। আজকে অনেকেই হয়তো জানেন না যে এই বার্ন কোম্পানি প্রথম দিকে তার যে ইঞ্জিনিয়ারিং কারখানা তৈরি করেছিল সেটা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত ছিল, নির্মাণে। সেই নির্মাণটা হচ্ছে এই বিল্ডিং টিল্ডিং ইত্যাদি। 1818 সালে আজকের যে বিবাদীবাগ রাইটার্স বিল্ডিং এর কাছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, সেটাই বার্ন কোম্পানি তৈরি করেছিল। এবং আজকের শহীদ মিনার, যা ছিল অক্টান্ডলি মনুমেন্ট, 1828 সালে মার্টিন কোম্পানির সঙ্গে বার্ন কোম্পানি সেই অক্টান্ডলি মনুমেন্টটা তৈরি করেছিল। এবং 1940-এর দশকে বার্ন কোম্পানি, ব্রেথওয়েট কোম্পানি এবং জেসপ কোম্পানি, তিনটে কোম্পানি মিলে তৈরি করেছিল হাওড়া ব্রিজ। এই ঐতিহ্য বার্ন কোম্পানির ছিল। তারপর তো 1850-এর পর যখন রেলপথ প্রতিষ্ঠা হলো, তখন তারা রেল ওয়াগন শিল্পে দিকে চলে গেল। কিন্তু তার আগে এইসব কনস্ট্রাকশনের সঙ্গে তারা যুক্ত ছিল। ভাবতে অবাক লাগে যে আজকে যদি আপনারা বার্ন স্ট্যান্ডার্ড কারখানার পাশ দিয়ে যান, তাহলে দেখবেন একটা কঙ্কাল সার চেয়ারা পড়ে রয়েছে, যেমন রেমিংটন এবং জিকেডাব্লিউ হাওড়া শহরে। এবং রাতের অন্ধকারে এইসব কারখানার ভেতরে যদি ঘোরেন তাহলে জানতে পারবেন, শুনতে পাবেন যে শত শত শ্রমিকের দীর্ঘশ্বাস, যারা তাদের কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে
এত বড় বড় কারখানাকে গড়ে তুলেছিল, যার জন্য হাওড়া গর্ব অনুভব করত, সেই সব কারখানা আজকে বন্ধ, স্তব্ধ হয়ে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম, যে এই 1781 সাল থেকেই শুরু হলো হাওড়ার সেটেলড হয়ে ওঠার কাহিনী। ছোট বড় মাঝারি এরকম নানান রকম কিছু শিল্প গড়ে উঠতে শুরু করলো অল্প পরিমাণে। 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাউরিয়াতে ফোর্ট গ্লস্টার কটন মিল, ভারতের বুকে প্রথম সুতাকল। 1853 সালে রেলপথের সূচনা, এবং তারপরের বছর অর্থাৎ 1854 সালে হাওড়া স্টেশনের প্রতিষ্ঠা। আপনারা সকলেই জানেন যে 1857 সালের মহাবিদ্রোহ, যাকে অনেকে সিপাহী বিদ্রোহ বলেন, সেই মহাবিদ্রোহের 3 বছর আগের ঘটনা হাওড়া স্টেশন প্রতিষ্ঠা হলো। এই সময়ের মধ্যে বালি থেকে সাঁকরাইল হয়ে বাউরিয়া চেঙ্গাইল এই পর্যন্ত মূলত গঙ্গার ধার ধরে গড়ে উঠেছিল অজস্র চটকল, রংকল, ময়দাকল, দড়িকল, রোপ কারখানা আর কি, এইগুলো গড়ে উঠেছিল। আসলে পণ্য পরিবহনের ক্ষেত্রে সুবিধাজনক এবং সুলভ বলেই জলপথটাকে ব্যবহার করা হতো। এই নতুন গড়ে ওঠা এইসব কারখানাগুলোতে শ্রম বিক্রি করার জন্য শ্রমিক হিসেবে এলো গ্রামাঞ্চলের গরিব ক্ষেতমজুর বা অন্য ছোটখাটো পেশায় নিযুক্ত দিনমজুর দরিদ্র মানুষরা। তারা এলো এইসব কারখানাগুলোতে তাদের শ্রম বিক্রি করার জন্য। অমর কথাশিল্পী শরৎচন্দ্রের মহেশ গল্পটা নিশ্চয়ই আপনারা সকলে পড়েছেন, জানেন অনেকেই নিশ্চয়ই। সেই গল্পের শেষ লাইনটাকে স্মরণ করুন, যেখানে গ্রামের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল যখন গফুরের, যখন ন্যূনতম বন্ধনটাও তার ছিন্ন হয়ে গেল এবং প্রকৃত অর্থে সর্বহারা গফুর, তখন তার মেয়ে আমিনা তাকে বলল, চল আমিনা, আমরা চলে যাই ফুলবেড়ের চটকলে। ফুলবেড়ের সম্ভবত চটকল বলতে সম্ভবত মনে হয় যে প্রেমচাঁদ জুড়মিলকেই কথাশিল্পী শরৎচন্দ্র সেটাকে উল্লেখ করেছিলেন। যাই হোক, জমিদার, জোতদার, মহাজন এবং উচ্চবর্ণের মানুষ তাদের আক্রমণে, শোষণ বঞ্চনায় রিক্ত নিঃস্ব মানুষগুলো ভিড় জমালো কারখানার গেটে। আর সেইখানে এক নতুন ধরনের শোষণের অভিজ্ঞতা তারা অর্জন করলো, যা তারা গ্রামে পায়নি, গ্রামে অন্যরকম পেয়েছিল। এটা পরিবর্তন একটা তারা লক্ষ্য করলো এইসব কারখানাগুলোতে। বিদেশি পুঁজির এখানে আক্রমণ, নিষ্ঠুর নির্মম একটা শোষণ ব্যবস্থা, 12-14 ঘন্টা শ্রম, নামমাত্র মজুরি, নির্বিচারে মাইনে কাটা, যখন তখন ছাঁটাই, এইসব অত্যাচারের মুখোমুখি হলো তারা। হাওড়ার গ্রামাঞ্চল থেকে উৎখাত হয়ে আসা শ্রমিক ছাড়াও বিহার এবং উড়িষ্যা থেকে কিছু পরিযায়ী শ্রমিক ক্রমে ক্রমে এইসব কারখানাগুলোতে কাজ করতে এলো। শোষণ, বঞ্চনা, অত্যাচার, লাঞ্ছিত মানুষগুলো প্রতিবাদ করতে শিখলো এবং প্রতিবাদ করতে করতে একটা সময় তারা প্রতিরোধ গড়ে তুলল। আগেই বলেছি যে 1854 সালে হাওড়া স্টেশন, সেই জায়গায় 1862 সালে হাওড়া স্টেশনে সংগঠিত হয়েছিল কুলিদের ধর্মঘট। কি দাবি? দাবি ছিল 8 ঘন্টা কাজ, তার বেশি নয়। 8 ঘন্টা কাজের দাবি তুলে কুলিদের এই ধর্মঘট। আপনারা সকলেই জানেন যে ঐতিহাসিক যে হেমার্কেটের ঘটনা, যে ঘটনার 23 বছর পরে সংঘটিত হয়েছিল 1885 সালে, 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন, লড়াই হয়েছিল, যার থেকে মে দিবসের ডাক, মে দিবসের শপথ আজকে আরও আমরা নিয়ে থাকি, সকলেই জানেন। 8 ঘন্টা কাজের দাবি। ভাবতে অবাক লাগে যে 1885 সালে সেই হেমার্কেটের ঘটনার
23 বছর আগে 1862 সালে হাওড়া স্টেশনের কুলিরা এই দাবি তুলেছিল, 8 ঘন্টার কাজ, তার বেশি নয়। এই দাবিতেই ধর্মঘট হয়েছিল। ঘুষুরির কটন মিল, যেটা সেন্ট্রাল কটন মিল নাম ছিল, সেই কটন মিলটাতে 1881 সালে মজুরি কমানোর চক্রান্তের বিরুদ্ধে কিন্তু ধর্মঘট হয়েছিল। এইভাবে ছোটখাটো লড়াই সংগ্রামগুলো চলতে থাকে। 1905 থেকে 8 দেশের রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন, তিলকের গ্রেপ্তার, শ্রমিক শ্রেণী আন্দোলন সংগ্রাম করছে সারা দেশে। এই রকম সময় আমাদের জেলার চটকল শ্রমিকরা ধর্মঘট করেছিল এবং মালিকরা এই ধর্মঘটকে ভাঙার জন্য নানান রকম ভাবেই দমন পীড়ন চালিয়েছিল। বস্তিগুলোর ভেতর ঢুকে আক্রমণ করেছিল, সন্ত্রাস নামিয়ে এনেছিল। এই সময় পর্যন্ত কিন্তু শ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন ছিল না, ভারতবর্ষের বুকেই ছিল না। পরে আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করে এবং শেষকালে 1920 সালে শ্রমিকদের যে সর্বভারতীয় সংগঠন এআইটিউসি, সেটা গড়ে উঠেছিল। তারপর থেকে ট্রেড ইউনিয়নের সংখ্যা বাড়তে লাগলো, আমাদের জেলাতেও তাই। জেলার অসংখ্য ইঞ্জিনিয়ারিং কারখানা, ঢালাই কারখানা, এগুলো গড়ে উঠতে শুরু করলো। 1930 থেকে 40 এর মধ্যে 30 থেকে 40 এর মধ্যে দাসনগরে শিল্পপতি আলামন দাস, তার উদ্যোগে অনেকগুলো কারখানা প্রতিষ্ঠা হয়েছিল। সবগুলো লাভজনক হয়নি, বন্ধ হয়ে যায়, কিন্তু তবু উল্লেখজনক হচ্ছে ইন্ডিয়া মেশিনারি, আরতি কটন এবং ভারত জুট মিল, এগুলোর নাম উল্লেখজনক। তাহলে 1920 সালে এআইটিউসি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র হিসেবে গড়ে উঠল। আর 1928 সালে বাউরিয়ার ফ্রোডগ্রস্টার জুট মিলে, যেটাকে আমরা নট মিল বলে চিনি, সেইখানে ইউনিয়ন গড়ার অপরাধে মালিক কারখানা বন্ধ করে দিল। শ্রমিকরা ইউনিয়ন করছে, সুতরাং কারখানা বন্ধ হয়ে যাবে, কারখানা বন্ধ করে দিল। শুধু তাই নয়, সেই সময় শ্রমিকদের ওপর কারখানার দারোয়ান এবং স্থানীয় মাঝি যারা ছিল, তাদেরকে নিয়ে একসঙ্গে শ্রমিকদের লাঠিপেটা করা হলো, গুলিও চালানো হয়েছিল। এবং এই ঘটনার প্রতিবাদে বাউরিয়া, চেঙ্গাইলের অন্য দুটো চটকল এবং সুতাকলে সেখানে ধর্মঘট হয়ে গেল এবং সব মিলিয়ে প্রায় 15,000 শ্রমিক এই ধর্মঘটে অংশ নিয়েছিল। আর এই ধর্মঘট 6 মাস স্থায়ী হয়েছিল। সারা দেশের দৃষ্টি তখন এই ধর্মঘটের প্রতি আকৃষ্ট হয়। ঔপনিবেশিক ভারত সেইখানে শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন গঠন করা আর ট্রেড ইউনিয়ন আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়েছিল, বাউরিয়াতে চটকল শ্রমিকদের ওপর সেই বর্বর দমন নীতি যেটা নামিয়ে আনা হয়েছিল সেই সময়, এবং তাদের সংগ্রাম সেই কঠিন পথের একটা জ্বলন্ত নিদর্শন। বাউরিয়ার এই ধর্মঘট পরিচালনার ক্ষেত্রে মুজাফফর আহমেদ, বঙ্কিম মুখার্জি, আব্দুল মমিন, রাধারমন মিত্র, শিবনাথ ব্যানার্জি, গোপেন চক্রবর্তী, ফেলিক্স প্র্যাট, কিশোরীলাল ঘোষ প্রমুখের প্রধান এবং নেতৃত্বদানকারী ভূমিকা ছিল। এই 1928 সালেই রেল শ্রমিকরা ধর্মঘট অনুষ্ঠিত করেছিল। আমাদের লিলুয়া কাটসেট, সেখানে শ্রমিকরা তাতে অংশ নিয়েছিল। বামনগাছির লোকোশেডের 2 জন শ্রমিককে ব্রিটিশ পুলিশ গুলি করে হত্যা করে। তার প্রতিবাদে বার্ন কোম্পানি, মার্টিন কোম্পানি এবং বার্ড কোম্পানি এর শ্রমিকরা ধর্মঘট করে। শিবনাথ ব্যানার্জি এবং কিরণচন্দ্র মিত্র, যাকে জটাধারী বাবা নামে ডাকা হতো, সবাই চিনত, তারা ছিলেন এই লিলুয়ার ধর্মঘট পরিচালনা করার প্রধান সংগঠক। এই 1928 সালেই হাওড়া পৌরসভায় মেথর এবং ঝাড়ুদারদের ধর্মঘট অনুষ্ঠিত হয়। কি দাবি ছিল? মাসিক 2 টাকা বেতন বৃদ্ধি, বছরে 15 দিনের ছুটি, ক্যাজুয়াল লিভ, আর 1 মাস প্রিভিলেজ লিভ। এটাই ছিল তাদের দাবি।
এই দাবিতে তারা ধর্মঘট করলেন। কমরেড মুজাফফর আহমেদ এই আন্দোলন পরিচালনা করেছিলেন। এরপরে 1929 থেকে 31 এক ভয়াবহ অর্থনৈতিক সংকট, কোনো নতুন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না, ছাঁটাই চলছে সুতাকল এবং চটকলগুলোতে, সেখানে প্রতিবাদে ধর্মঘট সংগঠিত করা হচ্ছে। ধর্মঘট হচ্ছে রেলে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে। একটা তীব্র অর্থনৈতিক সংকট, তখন ছাঁটাই চলছে, তারই মধ্যে আবার এআইটিইউসির সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে একটা বিরোধ হয়, ভাঙন হয় এবং রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস একটা জন্ম হয়। সেই সময় এর ফলে আর কি সেই সময় এই আন্দোলন সংগ্রামগুলো কিছুটা তাদের তীব্রতাটা হারিয়েছিল। এরপর আবার 1937 সালে চটকল শ্রমিকদের 74 দিন স্থায়ী ধর্মঘট, এটা খুব বিশেষভাবে উল্লেখজনক। এবং ঊনবিংশ শতাব্দীর 38 সালে আর কি, ওই বিংশ শতাব্দীর 38 সাল, 1938 আবার ধর্মঘট হলো। 1928 থেকে 29 এই সময় যে চটকলে যে ধর্মঘটগুলো হয়েছিল, সেই ধর্মঘটের চরিত্রটা ছিল আত্মরক্ষামূলক। কিন্তু 1930 থেকে 38 যে ধর্মঘটগুলো হলো চটকলে, সেই ধর্মঘটগুলো ছিল আক্রমণাত্মক। সেই সময় কাটা বেতন ফিরিয়ে দেওয়া, শুধু এটা নয়, সরাসরি বেতন বাড়াতে হবে এবং তার সঙ্গে ছাঁটাই করা চলবে না, দমন পীড়ন বন্ধ করতে হবে, এই জাতীয় দাবিগুলো এলো এবং সেই দাবিগুলোর ভিত্তিতে এই ধর্মঘটগুলো হয়েছিল। 1939 থেকে 45 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময় জিনিসপত্রের দাম প্রচন্ডভাবে বেড়ে গেল, কিন্তু শ্রমিকদের মজুরি সেভাবে বাড়ল না। ফলে বাধ্য হয়েই এই 1940 সাল থেকে আবার ধর্মঘট শুরু হলো চটকলে। 40 থেকে 43 এই সময়ের মধ্যে মহার্ঘ ভাতা, যুদ্ধ ভাতা, এর দাবিতে চটকল শ্রমিকরা ধর্মঘট করলো। স্বাধীনতার ঠিক প্রাক মুহূর্তে 1946 সাল হাওড়া জেলাতে বহু কারখানায় ধর্মঘট আন্দোলন ঘটল, সংগঠিত হলো। সেই সময় আমাদের হুঁশিয়ারি কতগুলো কারখানাতে ধর্মঘট হলো। সুতাকল মজদুর ইউনিয়ন, সেই ইউনিয়নের সভাপতি ছিলেন সেই সময় সমর মুখার্জি। বেঙ্গল জুট মিল, হাওড়া জুট মিল এবং ফোর্ট উইলিয়াম জুট মিল, এই জায়গাতে সংগঠকদের অন্যতম ছিলেন ইউনিয়ন সংগঠক, শ্রমিক আন্দোলনের সংগঠক, এর মধ্যে অন্যতম ছিলেন কমরেড নরেশ দাশগুপ্ত। তিনি বস্তিতে বস্তিতে ঘুরতেন, পিএম বস্তি, চড়া বস্তি, এইসব জায়গায় ভেতরে ভেতরে তিনি ঢুকতেন, ঘুরতেন, শ্রমিকদের সঙ্গে কথা বলতেন, হাটিয়া সভা করতেন, সেইখানে বসে তাদের মধ্যে রাজনীতির বিষয়গুলো, ট্রেড ইউনিয়নের বিষয়গুলো তাদের মধ্যে নিয়ে যেতেন। শ্রমিকদের ওই সময়কার লড়াই এবং সংগ্রাম, এটা বিদেশি পুঁজির বিরুদ্ধে হলেও সব কটাকে যদি সেই সময় 46 সালে দাঁড়িয়ে যদি সেগুলোকে এক সূত্রে গঠিত করা হয়, তাহলে এটা বলা যেতে পারে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এই লড়াইটা স্বাধীনতার আন্দোলনকেই পুষ্ট করেছিল, শক্তিশালী করেছিল। সেই সময়ে কংগ্রেসীরা এআইটিউসি থেকে বেরিয়ে গিয়ে আইএনটিউসি তৈরি করলো, কারণ কংগ্রেস বুঝেছিল যে আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং সেই কারণে যেহেতু ট্রেড ইউনিয়নে কমিউনিস্টদের প্রভাবটা বাড়ছে, এটা তাদের পক্ষে বিপজ্জনক হতে পারে, এটাকে আশঙ্কা করেই তারা এই বিভাজনটা খুব ঘটালো এবং একটা অংশকে বের করে নিয়ে গেল এআইটিউসির ভেতর থেকে, জন্ম দিয়েছিল আইএনটিউসি, যারা আগামী দিনে তাদের দালালি করবে, মালিকের দালালি করবে, সরকারের দালালি করবে এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, এইরকম একটা অংশ জন্ম দিয়েছিল। কিন্তু তারা বেরিয়ে গেলেও লড়াই আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হলো। 1920 সালের পর থেকে এই 46 সাল পর্যন্ত এই সমস্ত লড়াইতেই কমিউনিস্টরা কিন্তু সামনের সারিতে থেকে
সংগ্রাম, আন্দোলন, ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিল। এবং 1946 সালে যখন দাঙ্গা হলো, এমনকি স্বাধীনতার ঠিক পরে 1948 সালে যে ভয়াবহ দাঙ্গা হলো, সেই সময় শ্রমিকরা রাত জেগে পাহারা দিয়েছে, দাঙ্গার বিরুদ্ধে প্রচার করেছে, জনমত তৈরি করার চেষ্টা করেছে। শ্রমিকদের এই গৌরবজনক ভূমিকা ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে কংগ্রেস সরকার শ্রমিকদের ওপর আক্রমণ এবং সংগ্রামকে ভাঙা জন্য সব রকম প্রচেষ্টা তারা চালিয়ে গেছিল। তার মধ্য দিয়ে 1957 সালে বার্নে এবং 1960 সালে নিস্কো, এই নিস্কো আন্দোলন সংগ্রাম, বার্নের আন্দোলন সংগ্রাম এই সময় খুবই উল্লেখজনক। বার্নে এই সময় শ্রমিক নেতা নিমাই মিত্রকে খুন করা হয়। আজকেও জিটি রোডের ওপর যে ইউনিয়ন অফিস, বার্ন শ্রমিক ইউনিয়ন, তার নামকরণ করা হয়েছিল নিমাই ভবন হিসেবে, সেটা রয়েছে আজও পর্যন্ত। স্বাধীনতার পরবর্তী সময়ে এই ট্রেড ইউনিয়ন আন্দোলনে এআইটিউসির মধ্যেও একটা সংশোধনবাদী লাইন কাজ করছিল, যারা শ্রমিকদেরকে সংগ্রাম বিমুখ করতে চেষ্টা করছিল। কিন্তু তাদের চক্রান্তকে ব্যর্থ করেই রাজ্যের ব্যাপক অংশের সঙ্গে আমাদের জেলাতেও শ্রমিক শ্রেণী কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে লাগলো এবং সংগঠনের বিস্তার ঘটাতে লাগলো। 1970 সালে ঐক্য এবং সংগ্রামের আহ্বান জানিয়ে জন্ম হয়েছিল সিআইটিউর। এআইটিউসির ভেতরে থাকা যে প্রগতিশীল অংশটা, বিপ্লবী অংশটা, যারা শ্রমিকদের লড়াই, আন্দোলন, সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাইছিল, তারা অনেক দিন ধরেই এআইটিউসির মধ্যে থেকে কাজ করতে চাইছিল। কিন্তু একটা সময় যখন আর কিছুতেই সেটা সম্ভবপর হচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা এআইটিউসির থেকে বেরিয়ে এসে সিআইটু গঠন করেছিল। সেই ইতিহাস বড়, আমি সে কথায় ঢুকছি না। ঠিক ওইরকম সময় আমাদের জেলাতে রেমিংটন কারখানাতে আন্দোলন এবং সংগ্রাম তীব্র আকার ধারণ করেছিল। 6 মাস ধরে এই কারখানাতে ধর্মঘট চলেছিল। এবং 1966 সাল থেকে যদি ধরা হয়, যখন নকশাল পন্থীদের কার্যকলাপ দেখা গেল, সেই রকম সময় থেকে 1972 সাল, বা বলা যেতে পারে যে 76 পর্যন্ত, এই সময়ের মধ্যে অনেক শ্রমিক নেতা এবং কর্মী এই নকশালপন্থীদের হাতে, কংগ্রেসীদের হাতে, কংগ্রেসী গুন্ডাদের হাতে তারা খুন হয়েছিল। আবার একটা স্তরে গিয়ে এই নকশালপন্থীদের এবং কংগ্রেসীরা, গুন্ডারা একাকার হয়ে গেছিল, মিলে গেছিল। যখন অনেকে বলতো যে এটা না কংগ্রেসী না নকশাল, এটা কংসাল, এইরকম একটা নাম দেওয়া হয়েছিল। এদের হাতে কিন্তু অনেক শ্রমিক নেতা এবং কর্মী প্রাণ দিলেন। এর মধ্যে 1972 সালে যে আধা ফ্যাসিস্ট কায়দায় নির্বাচন করে যে আধা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করলো সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, সেই সময়তেও এই আক্রমণগুলো চলছিল। এবং এই সময় যে সমস্ত শ্রমিক কর্মী এবং নেতা শহীদের মৃত্যু বরণ করেছেন, তাদের নাম উল্লেখ করছি: কমরেড শচীনন্দন গোস্বামী, জীবনানন্দ পণ্ডিত উলুবেড়িয়ার, রামাধার যাদব, রামচন্দ্র রায়, জীবন মাইতি, ইনি পৌরসভাতে ইউনিয়ন করতেন, অসিত দালাল, শঙ্কর মণ্ডল, মানিক গাঙ্গুলি, তারক দাস, বলাই গুহ, বিশ্বনাথ সাঁতরা, আরো অনেকেই। এদিকে 70-এর দশকে একটা অভূতপূর্ব অর্থনৈতিক সংকট নেমে এসেছিল। পুঁজিবাদী অর্থনীতিতে সংকট মাঝে মধ্যেই মাথাচাড়া দেয়, সেই রকম 1970 সালেও এই অর্থনৈতিক সংকটটা নেমে আসে। 60, 70 এবং 80-র দশকে জেলার অনেক বড় বড় কারখানা বন্ধ হয়ে যেতে শুরু হলো। 74 সালে রেল শ্রমিকদের, 75 সালে জরুরি অবস্থা, ঠিক তার আগে 74 সালে যে রেল ধর্মঘট হয়েছিল, যে অভূতপূর্ব রেল ধর্মঘট, তাতে জেলার রেল শ্রমিকরা
বিশেষত হাওড়া স্টেশন, লিলুয়া, সাঁতরাগাছি, শালিমার, এইসব জায়গার যে রেল শ্রমিকরা তাতে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিল এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছিল। তাদের ওপর পুলিশি অত্যাচার নেমে এসেছিল। রেল কোয়ার্টারে ঢুকে তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে পুলিশ চেষ্টা করেছিল এই ধর্মঘটকে ভাঙার। তারপর 1975 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা। এইরকম একটা সময় উত্তর হাওড়াতে ব্রিজ অ্যান্ড রুফ কারখানা, হুগলি ডক এবং আরো কয়েকটা কারখানা, এইখানে ইউনিয়নের নেতৃত্ব দিতেন কমরেড চিত্তব্রত মজুমদার। 1977 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আবার নতুন করে কিছু শিল্প গড়ে উঠতে শুরু করলো এবং তা মূলত 80 এবং পরবর্তীকালে 90-এর দশকে কিছু শিল্প তালুকও গড়ে উঠল, যেমন জালান কমপ্লেক্স, ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, উলুবেড়িয়া গোস্ট সেন্টার এবং আরো পরে গিয়ে ফুড পার্ক। এইরকম কিছু শিল্প তালুক এটাও গড়ে উঠতে শুরু করলো। বোম্বে রোড এবং দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের দুধারেই অসংখ্য কারখানার জন্ম নিল। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে কাপড়ের কলগুলো বন্ধ হয়ে গেল, যার মধ্যে ছিল বেলুড়ের সেন্ট্রাল কটন মিল, বাউরিয়া কটন মিল। বন্ধ হয়ে গেল শামপুরের অনন্তপুর টেক্সটাইল মিল। অনেক ইঞ্জিনিয়ারিং কারখানা, যার মধ্যে আছে রেমিংটন, জিকেডাব্লিউ, স্যাঙ্কি, ইন্ডিয়া মেশিনারি, আরো আরো অনেক ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেল। পরবর্তী সময়ে বন্ধ হয়ে গেল কেন্দ্রীয় সরকারের মালিকাধীন রাজগঞ্জ জুট মিল। এই রাজগঞ্জ জুট মিল ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চটকল। একটা সময় এখানে 14,000 লোক কাজ করত। সেই কারখানাটা বন্ধ হয়ে গেল শেষ পর্যন্ত। এটা ন্যাশনালাইজেশন করা হয়েছিল, জাতীয়করণ করা হয়েছিল, কিন্তু তারপর এটা ম্যানেজমেন্ট, অপদার্থ ম্যানেজমেন্টের কারণেই এটা সিক হয়ে যায় এবং আলটিমেটলি কারখানাটা বন্ধ হয়ে যায়। এই কারখানাতে ইউনিয়নের জন্ম দিয়েছিলেন কমরেড জয়কেশ মুখার্জি, আর কমরেড শ্রীদীপ ভট্টাচার্যর ট্রেড ইউনিয়নের হাতে খড়ি এই কারখানাতেই। কিন্তু কারখানাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যায় বিনানি মেটাল, রস্টার কেবল, সাঁকরাইলের জয়শ্রী কটন, পাঁচলার আধুনিক কারখানা আইপিএল, দাসনগর পেরিয়ে ইন্দো জাপানিজ, ওখানে একটা কারখানা ছিল অত্যাধুনিক কারখানা, খুব সফিস্টিকেটেড, সেটা বন্ধ হয়ে গেল। নিস্কো কারখানাটাও কার্যত বন্ধ হয়ে গেল একটা সময়। বন্ধ হলো গোবিন্দ গ্লাস এবং বেলুড়ের দুটো গ্লাস কারখানা, একটা ছিল বিজেডি, আরেকটা গ্লাস কারখানা, সেটা বন্ধ হলো। এইরকম ভাবে অজস্র কারখানা কিন্তু বন্ধ হয়ে গেল। 70 সালে CI2 জন্ম নিল। 1985 সালে আমাদের জেলাতে CI2 জেলা কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল, মানে গঠিত হয়েছিল, কিন্তু কিছু সাংগঠনিক সমস্যার কারণে সেটা নন ফাংশনিং থেকে যায়, কার্যকরী কোনো ভূমিকা নিতে পারছিল না। 1987 সালে CI2 জেলা কমিটি পুনর্গঠিত করা হয়। হরিসাধন মিত্র সভাপতি এবং দীপক দাশগুপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার নেন এবং সেই সময় থেকে জেলা জুড়ে শ্রমিক আন্দোলন, শ্রমিক সংগঠন সবকিছুতেই একটা নতুন জোয়ার সৃষ্টি হয়েছিল। এক ঝাঁক নেতৃত্ব, কমরেড পতিত পাবন পাঠক, অমল সেন, গোপাল বিশ্বাস, কাউসের আলী, ইন্দ্রজিৎ পাঠক, প্রলয় তালুকদার, নিমাই সামন্ত, বাদল বসু, দেবী পাঠক, কমল বক্সি, সুবিনয় ঘোষ, শেখ সুলতান এবং এবং আরো 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 অনেকেই নেতা এবং কর্মী, তাদের একান্ত প্রচেষ্টায় জেলায় শ্রমিক আন্দোলন একটা নতুন মাত্রা পেল। 1990 সালে উদারীকরণের নীতিটা চালু হলো। তখন বন্ধ কলকারখানার সমস্যাটা বিরাট। সেই বন্ধ কলকারখানার সমস্যাটাকে সামনে রেখে উদারীকরণের নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হলো। বড় বড় পদযাত্রা সংগঠিত করা হলো। এই বন্ধ কলকারখানা খোলার দাবিতে 1994 সালে
30শে মার্চ হাওড়া জেলাতে একদিনের সাধারণ ধর্মঘট পালিত হয়। অভূতপূর্ব ছিল এই ধর্মঘট, আজও পর্যন্ত তা স্মরণীয় হয়ে আছে। 90-এর দশকে বিজেপির উত্থান ঘটল একটা সময়, বাবরি মসজিদ ধ্বংস করা হলো। সেই সময় এই বিজেপির সাম্প্রদায়িকতা, তাদের ধর্মান্ধতা এবং দাঙ্গা এর প্রতিরোধে সিআই2-র জেলার নেতৃত্বে বড় বড় পদযাত্রা, বিশাল বিশাল মিছিল আর কি, এবং মিটিং, এই সমস্ত সংগঠিত করা হলো। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বামফ্রন্ট সরকারের শিল্পায়ন কর্মসূচির অন্যতম একটা জায়গা, সেটা গড়ে তোলার সাহায্য করতে এগিয়ে এসেছিল জেলার শ্রমিক শ্রেণী। নিজেদের মজুরি থেকে অর্থ সাহায্য করা তো ছিলই, তাছাড়াও একদিনের একটা রক্তদান শিবির, তাতে শ্রমিকরা অংশ নিয়েছিলেন। 1000 লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু যারা রক্ত সংগ্রহ করতে এসেছিলেন তাদের ক্যাপাসিটি না থাকায় শেষ পর্যন্ত 650 জন রক্তদান করতে পেরেছিলেন একদিনে। এই সময় শ্রমিকদের মধ্যে সাক্ষরতা প্রসার, খেলাধুলো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে ট্রেড ইউনিয়নের যে বহুমুখী কার্যধারা, সেইটা প্রতিষ্ঠা করা হলো। একটা নতুন দিক, নতুন মোড়, নতুন ভাবে কাজ করা, শ্রমিকদের মধ্যে সাক্ষরতার প্রসার ঘটানো। যতদূর মনে পড়ে প্রায় 100টার মতন সাক্ষরতা সেন্টার গড়ে উঠেছিল। শুধুমাত্র অম্বিকা জুট মিলেই 9টা সেন্টার কাজ করতে একটা সময়। প্রত্যেক বছরই বহু সংখ্যক শ্রমিক তারা বিভিন্ন সময়ে এই রক্তদান কর্মসূচি সংগঠিত করতে থাকে। এইটার সময় 80-90-এর দশক, একটা সময় মানে ডাঙ্কেল প্রস্তাব, পেটেন্ট আইন, তারপর WTOর আক্রমণ, এইগুলোর মোকাবিলা করতে করতে বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণের নীতি, তার বিরুদ্ধেই এই লাগাতার আন্দোলন সংগ্রাম কিন্তু চালানো হতে শুরু করে, এবং তার ভেতর দিয়ে কিন্তু সংগঠনের প্রসার ঘটেছিল। ইউনিয়নের সংখ্যা বাড়ল, বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে ইউনিয়ন আমাদের গড়ে উঠল। এবং সেই সময় হাওড়ায় ছোট ছোট যে ইঞ্জিনিয়ারিং কারখানাগুলো ছিল, এগুলোকে একসঙ্গে নিয়ে একটা ইউনিয়ন, হাওড়া মেটাল অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, এই ইউনিয়নটা কমরেড চিত্তব্রত মজুমদারের চিন্তাপ্রসূত জন্ম নিয়েছিল, এবং তিনি ছিলেন এর প্রথম সাধারণ সম্পাদক। তারপর একটা সময় এর সদস্যতা বাড়তে থাকে, সদস্য সংখ্যা বাড়তে থাকে। একটা সময় 1997 সালে এই ইউনিয়নের অন্তর্ভুক্ত কারখানাগুলোর তাদের ন্যূনতম মজুরির দাবি, মিনিমাম ওয়েজ দিতে হবে, এই দাবিতে হাওড়া জেলাতে ধর্মঘট অনুষ্ঠিত করেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য আসে এবং শ্রমিকরা মালিকদের সঙ্গে চুক্তি করার পর তারা ন্যূনতম মজুরি পেতে থাকে। এরকম একটা ঘটনা, বড় ঘটনা আমাদের জেলাতে ছিল সেই সময়। এই সময় শ্রমজীবী মহিলাদেরও সংগঠিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। কানৌরিয়া জুট মিলে নো ইউনিয়ন, এইরকম একটা স্লোগান তুলে বহিরাগত কিছু ব্যক্তি তারা শ্রমিক ঐক্যকে দুর্বল করতে চেষ্টা করেছিল, বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে সেই সময় সংগ্রাম পরিচালনা করতে হয়েছিল। জেলার অন্যান্য বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি করা হয়েছিল আমাদের জেলায়। আবার কোনো সময় বিভিন্ন গণসংগঠন, অন্যান্য গণসংগঠন, তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে সিআই2 তার নেতৃত্ব দিয়ে। ঢালাই শিল্পে এমন একটা সংকট আসে একটা সময় যে পিগ আয়রনের সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হয়। এটা না পেয়ে ঢালাই কারখানাগুলো বন্ধ হয়ে যেতে শুরু করে। আমাদের জেলাতে প্রায় 200-র মতন ঢালাই কারখানা ছিল, সেগুলো বন্ধ হয়ে গেল। সেই সময় এই শিল্পের মালিকদের সঙ্গে, অর্থাৎ এইরকম শিল্পের ছোট মালিক, তাদের সঙ্গে শ্রমিকরা সিআই2-র নেতৃত্বে একসঙ্গে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছিল। এগুলো দৃষ্টান্ত হয়ে আছে।
আর পরবর্তীকালে আরো পরে পরিবেশ দূষণ এই কারণ দেখিয়ে অনেক ইঞ্জিনিয়ারিং কারখানাকে বন্ধ করে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন চালাতে হয়েছে। কিন্তু সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ইঞ্জিনিয়ারিং কারখানা। এই কারখানাগুলো ক্ষতি হয়েছে, ছোট ইঞ্জিনিয়ারিং কারখানাগুলো। 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, আর তারপর থেকেই জেলায় যে শিল্পায়ন কর্মসূচি বামফ্রন্ট সরকারের আমলে চলছিল সেটা স্তব্ধ হয়ে গেল। তৃণমূলের আশ্রিত যে গুন্ডারা, তারা ইউনিয়ন গঠনের নাম করে বহু বহু কারখানাতে ঢুকে পড়ে এবং CI2 ইউনিয়নের কর্মী, সংগঠক, সমর্থক তাদের ওপর আক্রমণ সংগঠিত করে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিবহন শিল্পের শ্রমিকরা, তাদের সংগঠনগুলো। তাদের ওপর ভয়াবহ আক্রমণটা এই তৃণমূলী গুন্ডারা সংগঠিত করেছিল, কিছু ছোট কারখানাতেও করেছিল। নতুন গড়ে ওঠা এই যে কারখানাগুলো বোম্বে রোড, বিশেষ করে বোম্বে রোড বা দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে, সেই সব জায়গায় তারা মালিকের দালালি করতে শুরু করে। মাসিক একটা ব্যবস্থা বলুন, উৎকোচ বলুন, ঘুষ বলুন, যাই বলুন, সেই সব নিয়ে তারা সেখানকার ইউনিয়ন এবং শ্রমিকদের সংগঠনকে ভাঙতে সচেষ্ট হয়েছিল। এইরকম একটা সময় চটকলগুলো যখন খুশি তারা বন্ধ করে দিচ্ছে। এটা হাওড়া জেলার একটা বৈশিষ্ট্য। চটকল মালিকরা যখন তাদের ইচ্ছে হয় তখনই কারখানাগুলোকে বন্ধ করে। এই যে হাওড়া জুট মিল কিছুদিন আগে পর্যন্ত 9 মাস একটানা বন্ধ ছিল। 9 মাসের পর কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা একটা শিফটে, মাত্র একটা শিফটে কাজ হচ্ছে। শিফট গুলো কমানো হয়। ডেল্টা জুট মিল ব্যাপকভাবে তারা শ্রমিক কমিয়ে দিয়েছে এবং সামান্য সংখ্যক শ্রমিক নিয়ে একটা নামকা বসতে কিছু কাজকর্ম সেখানে চলছে। আর এই আজকে যখন এই কথা আমরা আলোচনা করছি, বলছি এই মুহূর্তে হনুমান জুট মিল বন্ধ। এটা যখন খুশি বন্ধ করে দিচ্ছে। এখন বর্তমান সময়ে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি সেইটা আলোচনায় নিয়ে আসা দরকার। অতীতের অভিজ্ঞতাকে সঙ্গে করে নিয়ে যে বিজেপি সরকারের পক্ষ থেকে শ্রমিকদের উপরে বল্গাহীন আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং তার ফলে সারা দেশের সঙ্গে আমাদের জেলারও শ্রমিকদের জীবন জীবিকা একটা কঠিন সমস্যার সামনে পড়েছে। প্রথমত, জেলার 5টা রাষ্ট্রায়ত্ত কারখানা বা সংস্থা, যেমন ব্রিজ অ্যান্ড রুফ, হুগলি ডক, পোর্ট ইঞ্জিনিয়ারিং, বার্ন এবং সাঁতরাগাছির প্রেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস, এগুলোকে বন্ধ করার চক্রান্ত করে। কার্যত সবগুলোই বন্ধ করে। ব্রিজ অ্যান্ড রুফ সেখানে কিন্তু লড়াইটা চলছে, কারখানাটা বন্ধ হতে দেয়নি শ্রমিকরা, এবং সেখানে আইনের লড়াইও সংগঠিত হচ্ছে। দ্বিতীয়ত, এখনকার দিনে সমস্ত উৎপাদন ব্যবস্থাটা, প্রক্রিয়াটা ঠিকে শ্রমিক দিয়ে করাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্থায়ী নিয়োগ বন্ধ। হাওড়া জেলাতে চটকল সহ বলা যেতে পারে যে সব কারখানাতেই টালি, ইটভাটা, জড়ি, বিড়ি, সমস্ত অসংগঠিত শিল্পে ঠিকে শ্রমিকটাই বেশি, আর এদের ওপর শোষণ, বঞ্চনা মারাত্মক আকার ধারণ করেছে। ঠিকা শ্রমিকের আইনে এমন একটা পরিবর্তন করেছে যার ফলে মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রিন্সিপাল এমপ্লয়ার, মুখ্য যে নিয়োগকর্তা, তার কোনো দায় দায়িত্ব থাকছে না। শ্রমিককে, ঠিকা শ্রমিককে তার ঠিকাদারের সঙ্গে লড়তে হবে, এখানে মুখ্য মালিকের কোনো সাহায্য সে পাবে না। এইরকম একটা ভয়াবহ চেঞ্জ কিন্তু আনা হয়েছে, এটা আইনে আগে ছিল না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সাঁকরাইলে বহুজাতিক কোম্পানি পেপসি, তাদের চিপস তৈরির একটা কারখানা, পটেটো চিপস তৈরির একটা কারখানা রয়েছে সাঁকরাইলে। সেই কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকরা তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রায় 3 বছর ধরে। একটা বিরাট বড় লড়াই, সেখানে আইনি লড়াইও চলছে। এটা উল্লেখজনক ঘটনা এবং এটা আগামী দিনের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ এত বড় একটা বহুজাতিক কোম্পানির সঙ্গে
দরিদ্র, নিঃস্ব, জীর্ণ দীর্ণ ঠিকা শ্রমিকদের লড়াই, অসম লড়াই, কিন্তু সে লড়াই তারা টানছে। তৃতীয়ত হচ্ছে যে দেশের শ্রম আইন তার ব্যাপক পরিবর্তন করে আইনগুলোকে 4টে কোডে নিয়ে গেছে। তার ফলে শ্রমিকদের আন্দোলন সংগ্রাম চালানোর ক্ষেত্রে জেলায় আমরা অসুবিধে সময় পড়ছি। কাজের ঘন্টা 8 ঘন্টার থেকে বাড়িয়ে 10-12 ঘন্টার, কোনো কোনো ক্ষেত্রে 12 ঘন্টা, সাধারণভাবে 10 ঘন্টা, এই যে পরিবর্তনটা করা হলো, এটা মোটামুটি ভাবে মে দিবসের দাবির যে 8 ঘন্টা কাজের দাবি ছিল তাকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যাপারটা করা হলো। চতুর্থত হচ্ছে সাম্প্রতিক সময়ে আইন করা হয়েছে যে 300-র কম শ্রমিক কাজ করে এমন কারখানাগুলোতে ছাঁটাই করতে গেলে সরকারের অনুমতি লাগবে না। আগে ট্রেড ইউনিয়ন অ্যাক্টে ছিল 100 জনের কম হলে সেই ক্ষেত্রে অনুমতি লাগতো না। 100 জনের কম কাজ করে এমন কারখানায় ছাঁটাই করতে হলে সরকারের অনুমতি লাগবে না। কিন্তু এখন সেটাকে 100 থেকে বাড়িয়ে 300 সংখ্যায় নিয়ে যাওয়ার ফলে আমাদের হাওড়া জেলাতে এই জাতীয় কারখানার সংখ্যাটাই তো বেশি। ছোট ছোট কারখানা, 100 থেকে 300 লোক কি কাজ করে সেখানে বেশি। ফলে জেলায় ব্যাপক সংখ্যক শ্রমিক কিন্তু নিদারুণ সমস্যার সামনে পড়লো। পঞ্চমত হচ্ছে যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের যে সামাজিক সুরক্ষার বিষয়টাকে, এটাকে একটা প্রহসনে পরিণত করেছে। রাজ্যের তৃণমূল সরকার তার শ্রম দপ্তর, বামফ্রন্ট সরকারের সময় এই যে সামাজিক সুরক্ষার আইনগুলো তৈরি হয়েছিল সেইগুলোর কিছু পরিবর্তন, বেশ কিছু পরিবর্তন এই তৃণমূলের সরকার কিন্তু ঘটালো। কিন্তু তার থেকেও বড় কথা যে যেটুকু পাওয়া যায় সেটুকু তারা দেওয়ার ক্ষেত্রে দেরি করছে, টালবাহানা করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দিচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার বিড়ি এবং নির্মাণ এইসব শিল্পের শ্রমিকরা। জেলার এক ব্যাপক সংখ্যক শ্রমিক তারা সপরিবারে জরি শিল্পের সঙ্গে যুক্ত, তারা ঠিকাদারদের শোষণে জর্জরিত। সুনির্দিষ্টভাবে তাদের জন্য কোনো সামাজিক সুরক্ষা নেই, এটা একটা বিরাট সমস্যা। ষষ্ঠত, আইসিডিএস, আশা, মিড ডে মিল, প্যারাটিচার, শিক্ষাবন্ধু এইসব প্রকল্পের শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এটা দেওয়া হয়নি। উপরন্তু তাদের যে সামান্য সাম্মানিক দিয়ে কাজ করানো হয়। এখন এরা একবারে সাম্প্রতিক সময় রাজ্যের সরকার আইসিডিএস এর ক্ষেত্রে রিটায়ারমেন্টের পর, মানে অবসর নেওয়ার পর, তাদেরকে একটা সামান্য, খুবই সামান্য একটা আর্থিক সাহায্য করার ঘোষণা করেছে, তাও দীর্ঘদিনের লড়াই আন্দোলন সংগ্রামের পর। কিন্তু আদৌ এটা কোনো সাহায্যকারী ভূমিকা পালন করতে পারবে না, এত উন্নয়নের পরিমাণটা সামান্য। সবচেয়ে বড় কথা, এইসব প্রকল্পের শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি না দেওয়াটা। আগামী দিনের লড়াইটা এই স্বীকৃতি আদায়ের লড়াই আমাদের যেতে হবে। সপ্তমত হচ্ছে যে শ্রমিক মালিক যে বিরোধ, এটা মেটানোর ক্ষেত্রে রাজ্যের শ্রম দপ্তরের যে ভূমিকা সেটা অত্যন্ত ন্যক্কারজনক। মালিকদের তারা কোনো বিষয়ে চাপ সৃষ্টি করতে পারে না। আলোচনার টেবিলে তারা একটা অসহায়তা দেখায়, কি করব, কিছুই করা যাচ্ছে না, মালিক আসছে না, এটা ঠিক না। এর ফলে হচ্ছে কি, এই বিরোধগুলোর মীমাংসা ঘটছে না, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অষ্টমত, পরিবহন শিল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে তার মোকাবিলা করে গাড়ি চালকদের গাড়ি চালানো খুব শক্ত হয়ে পড়েছে। তারা স্টিয়ারিং এ বসবে কিনা আগামী দিনে, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এইরকম ভাবে বহুবিধ আক্রমণ নামিয়ে আনা হয়েছে। সব শেষে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে যে সাম্প্রতিক কালে একবারে এই সময়ে যে অতিমারি কোভিড-19, তার প্রকোপে পড়ে যখন হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে, তখন পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে তারা পরিবারের কাছে ফিরে যেতে চায়। তাদের ফিরে আসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার যে টালবাহানা করলো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে দুর্বলতার প্রকাশ ঘটালো, একে ভাবা যায় না আজকের দিনে। এবং অবশেষে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় হেঁটে হেঁটে বিরাট বিরাট অনেক, মানে দূর থেকে তারা
দিনের পর দিন হাঁটতে হাঁটতে তারা ফেরার চেষ্টা করেছে, ফিরেছে কেউ কেউ, আবার কেউ কেউ রাস্তায় বিভিন্ন দুর্ঘটনার সামনে পড়ে তারা প্রাণ দিয়েছে। এখন কিন্তু সমস্যা আবার একটা নতুন মোড় নিচ্ছে। আমাদের জেলার অভিজ্ঞতায় বলা যায় যে এখানে নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না, হয়নি, হচ্ছেও না। 100 দিনের কাজ বন্ধ, জব কার্ড দিচ্ছে না। এই পরিযায়ী শ্রমিকরা কি করবে? এরা এখন আবার তাদের পুরনো কাজের জায়গায় ফিরতে চাইছে, কিন্তু ট্রেন নেই। সুতরাং এটা আরেকটা সমস্যার জন্ম তৈরি হচ্ছে আর কি, জন্ম দিচ্ছে। আবার যেখানে ফিরতে চাইছে সেখানেও কোভিড-19 আক্রমণ কিন্তু এখনো রয়েছে, এবং দেশের স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ অনেকেই বলছেন যে খুব শীঘ্রই এই কোভিডের আক্রমণ আরো বাড়বে, তার সংক্রমণটা আরো বাড়বে। মানে এই কাজহীন মানুষগুলো কি করবে? এটা একটা বিরাট সমস্যা আমাদের সামনে। এখন এই কাজহীন মানুষগুলোর পাশে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ট্রেড ইউনিয়ন, সিআইটিউ এবং শ্রমিকরা কিছু কিছু নানান রকম সাহায্য ইত্যাদি করছে। বাজার টাজার তাদের দেওয়া, আনাজপত্র ইত্যাদি দিয়ে চেষ্টা চলছে, কিন্তু এটা দিয়ে চলতে পারে না, চিরকাল হতে পারে না। সরকারের ভূমিকা থাকা দরকার। সুতরাং শ্রমিকদের আন্দোলন সংগ্রামে এখন এটা একটা নতুন উপাদান এই মুহূর্তে যুক্ত হয়েছে। এই হলো মোটামুটি ভাবে এই অবস্থা, যে অবস্থার মধ্যে আমরা বর্তমান সময়ে রয়েছি, এবং এই অবস্থার মধ্য দিয়ে আমাদের শ্রমিক আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে। 1987 সালে সিআইটিউ পুনর্গঠিত হওয়ার পর থেকে যে আন্দোলন সংগ্রাম যেটা নতুন ভাবে তৈরি করা হয়েছিল, সেইখান থেকে শিক্ষাটা আমাদের নিতে হবে, এবং এই নতুন পরিস্থিতিতে তার সঙ্গে লড়াই করার মতন বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে নতুন পথে নতুন ভাবেই আমাদের লড়াই আন্দোলনগুলো করতে হবে, এবং তার ভেতর দিয়ে আমাদের সংগঠনের বিস্তার ঘটবে, এটাই আমরা আশা রাখি। ধন্যবাদ।